এর আগে এই হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র নিয়ে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো। আর আজকের ক্লাসের শুরুতেই আমরা জেনে নিই চলো যে এই জলচক্র যে আছে এই জলচক্রের উপাদানগুলি কি কি। ঠিক আছে, তো এই জলচক্রের উপাদানগুলি কিন্তু এই যে জলচক্র, এই যে জলচক্রের আলোচনা, এই জলচক্রের আলোচনার মধ্যেই কিন্তু এই উপাদানগুলিও লুকিয়ে আছে, খুব সহজে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, দেখো আমি এক এক করে বলছি। যেমন দেখো, জলচক্রের শুরুতে আমরা কি বলেছিলাম যে এই যে বায়ুমণ্ডল আছে বা এই সাগর মহাসাগর আছে, এই বায়ুমণ্ডল বা সাগর মহাসাগর থেকে কি হয়, সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে। তো তাহলে বায়ুমণ্ডল থেকে জল এই বাষ্পীভবন হলো, বাষ্পীভবন হয়ে বায়ুমণ্ডলে মিশলো। তো তাহলে জল যদি সাগর মহাসাগরের বা বায়ুমণ্ডলের জল যদি বাষ্পীভূত না হয়ে বায়ুমণ্ডলে না মিশত, তাহলে কি জলচক্র ঘটতো না। তার মানে কি, এই বাষ্পীভবন বা এই ইভাপোরেশন হচ্ছে একটা উপাদান। ঠিক আছে, এরপর দেখো, এবার তাহলে বাষ্পীভবন হয়ে গেল, বাষ্পীভবনের পরে তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রবেশ করলো। তাই তো, বায়ুমণ্ডল থেকে জল জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলে এলো। এবার বায়ুমণ্ডলে এসে কী হয়, ঘূর্ণিভবন ঘটে। তাই তো, ঘূর্ণিভবন ঘটে, ফলে কি মেঘের সৃষ্টি হয়। তাই তো, তাহলে মেঘের সৃষ্টি যদি না হয় তবে কি বৃষ্টিপাত হবে? হবে না। তাই তো, তার মানে এই যে ঘূর্ণিভবন, এই ঘূর্ণিভবন এই বা কনডেনসেশন কি আরেকটা উপাদান। তাই তো, তাহলে ঘনীভবন বা কনডেনসেশন হচ্ছে আরেকটা উপাদান। এবার দেখো, তাহলে ঘনীভবন ঘটলো, এবার ঘনীভবন ঘটলে কি তৈরি হয়, মেঘের তৈরি হয়। তাই তো, মেঘের থেকে কি বৃষ্টিপাত হয়। তাই তো, মেঘের থেকে বৃষ্টিপাত হয়। এবার বায়ুমণ্ডলে ঘনীভবন ঘটলো, মেঘ তৈরি হলো, মেঘের থেকে বৃষ্টিপাত হলো। এবার বৃষ্টিপাত ও তুষারপাত কি বলেছিলাম, এই দুটোকে কি বলে, অধঃক্ষেপণ বলে একসঙ্গে। তাই তো, বৃষ্টিপাত ও তুষারপাতকে একত্রে কি বলা হয়, অধঃক্ষেপণ বলা হয়। তাই তো, ফলে এই বায়ুমণ্ডলের জল এই অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন প্রক্রিয়ায় কি হবে, শিলামণ্ডলে এসে মিশবে। তাই তো, তার মানে দেখো, অধঃক্ষেপণ যদি না হয় বা প্রেসিপিটেশন যদি না হয়, তাহলে কি বায়ুমণ্ডলের জল কি শিলামণ্ডলে এসে পৌঁছাবে না। তাই তো, বা স্থলভাগে এসে পৌঁছাবে না, ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে না। তাই তো, তাহলে এই অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন হচ্ছে আরেকটা উপাদান। তাই তো, এবার শিলামণ্ডলে জল পৌঁছালো বা স্থলভাগে জল পৌঁছালো কিসের মাধ্যমে, প্রেসিপিটেশনের মাধ্যমে। এবার এই শিলামণ্ডল থেকে জল কি হয়, শিলামণ্ডল থেকে এবার জল বিভিন্ন প্রক্রিয়ায় কি হয়, যে পৃষ্ঠপ্রবাহ, অন্তঃপ্রবাহ, এগুলোর মাধ্যমে জল আবার বায়ুমণ্ডলে ফিরে যায় বা সাগর মহাসাগরে ফিরে যায়। তাহলে এই যে পৃষ্ঠপ্রবাহ, অন্তঃপ্রবাহ, এগুলোও কি জলচক্রের উপাদান, তাই কি না। তাহলে এই যে বৃষ্টি পড়ার পর শিলাস্তরে বা মৃত্তিকায় বা শিলামণ্ডলে বৃষ্টি ফোঁটা পড়ার পর কি কতগুলো প্রক্রিয়া হয়, আগের ক্লাসে বলেছি কি কি হয়, ইনফিল্ট্রেশন হয়। তাই তো, বা অনুশ্রবণ ঘটে। তাহলে এটা একটা কি উপাদান। তাই তো, এবার শিলামণ্ডলে বা মৃত্তিকা স্তরে জল প্রবেশ করার পরে সেই মৃত্তিকায় কি হয়, কিছুটা জল জমা হয়। তাই তো, তার মানে কি সয়েল ওয়াটার, এটাও একটা উপাদান। তাই তো, এবার ওই সয়েল ওয়াটার ভূগর্ভের আরও নিচে গিয়ে জমা হলে কি হবে, সেটা কি গ্রাউন্ড ওয়াটার। তাই তো, বা ভৌমজল, তাহলে ভৌমজল একটা উপাদান। তাই তো, আবার কি যে মৃত্তিকার উপরিস্তর দিয়ে, ভূপৃষ্ঠের উপর দিয়ে, তাই তো, এই পৃষ্ঠপ্রবাহ রূপে কি হবে, পৃষ্ঠপ্রবাহ রূপে জল কি নদী নালা হয়ে আবার বায়ুমণ্ডলে গিয়ে মিশবে। তাহলে পৃষ্ঠপ্রবাহ মানে এই সারফেস রান অফ আরেকটা উপাদান। আর কিছু জল কি হয়, মৃত্তিকার স্তরের বা মৃত্তিকার অভ্যন্তর দিয়ে, এই তো মৃত্তিকার স্তরের অভ্যন্তর দিয়ে চুইয়ে প্রবাহিত হয়, যেটাকে কি বলা হয়, সিপেজ। তাই তো, তাহলে সিপেজ হচ্ছে আরেকটা উপাদান। তাই তো, এবার এই যে উপাদানগুলি আছে, ক্লাস ইলেভেনের ছেলেদের জন্যই এগুলোর ডিটেলসে আবার আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা উপাদান আলোচনা করব। আরেকটা কথা বলে নিই, দেখো, এই যে বৃষ্টির জল অধঃক্ষেপণ বা বৃষ্টির জল কি হলো, শিলামণ্ডল বা স্থলভাগে এসে পড়লো।
তাই তো স্থলভাগে মিশলো। এবার স্থলভাগে মেশার পর যে পরিমাণ বৃষ্টির জল স্থলভাগে পৌঁছালো তার সবটাই কি এই পৃষ্ঠপ্রবাহ বা অন্তঃপ্রবাহ রূপে বায়ুমণ্ডলে চলে যায়? তা কিন্তু হয় না। কি হয় যে এই শিলামণ্ডল বা স্থলভাগ থেকেও কি হয় যে বাষ্পীভবনের মাধ্যমে কিছু জল আবার কি বায়ুমণ্ডলে ফিরে যায়, তাই তো জলচক্রে পুনরায় অংশগ্রহণ করে, তাই তো। তাহলে মৃত্তিকা স্তর থেকে সরাসরি বাষ্প হয়ে কিছু জল আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। আর কি হয় যে এই শিলামণ্ডল বা ভূপৃষ্ঠে যে গাছপালা যে উদ্ভিদগুলো আছে তাদের দেহ থেকে কি হয় প্রস্বেদন বা বাষ্পমোচন হয়। ফলে এই বাষ্পমোচন প্রক্রিয়াতেও কি হয় কিছু পরিমাণ জল আবার বায়ুমণ্ডলে ফিরে যায়, তাই তো, গিয়ে আবার জলচক্রে অংশগ্রহণ করে, তাই তো। তাহলে এই যে বাষ্পমোচন বা এই ট্রান্সপিরেশনও কিন্তু একটা কি জলচক্রের উপাদান। তো প্রথমে আমরা এই জলচক্রের এই উপাদানগুলির মধ্যে প্রথমে আমরা এই এভাপোরেশন বা বাষ্পীভবন এবং প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ সম্পর্কে ডিটেলসে জেনে নিয়ে চলো, ঠিক আছে। দেখো, জন মোরে একজন সমুদ্রবিজ্ঞানী ছিলেন। যে জন মোরে 1967 সালে সংখ্যাতাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে জলচক্রের ধারণাটি উপস্থাপন করেন, ঠিক আছে। কি বলছি, জন মোরে 1967 সালে সংখ্যাতাত্ত্বিক ধারণার উপর ভিত্তি করে জলচক্রের ধারণাটি উপস্থাপন করেন, ঠিক আছে। তার মতে কীরকম দেখো, এই ছবিটা লক্ষ্য করো। মনে করো এই হচ্ছে স্থলভাগ আর এই হচ্ছে সমুদ্র বা জলভাগ। তো পৃথিবীতে জলভাগের পরিমাণ কত? 71%, তাই তো। পৃথিবীতে মোট জলভাগের বা বায়ুমণ্ডলের পরিমাণ কত? 71%। আর পৃথিবীতে স্থলভাগের পরিমাণ কত? 29%, তাই তো। তাহলে মোট জলভাগ কত? 71% আর মোট স্থলভাগ কত? 29%, তাই তো। কিন্তু দেখো, জন মোরে বলেছেন যে এই যে জলভাগ 71% জলভাগ, এই 71% জলভাগ থেকে 84% বাষ্পীভবন হয়। তাহলে 71% জলভাগ থেকে 84% বাষ্পীভবন হয়। আর এই 29% স্থলভাগ থেকে মাত্র 16% বাষ্পীভবন হয়। ক্লিয়ার? তাহলে জলভাগের পরিমাণ 71%, কিন্তু বাষ্পীভবন কী হচ্ছে তার তুলনায় অনেক বেশি হচ্ছে। জলভাগ 71%, কিন্তু বাষ্পীভবন হচ্ছে কত? 84%। আর স্থলভাগের তুলনায় স্থলভাগের পরিমাণ কত? 29%, কিন্তু বাষ্পীভবন হচ্ছে মাত্র 16%, তাই তো। তার মানে স্থলভাগের আয়তনের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ কম হচ্ছে। দেখো, তো এই জলভাগের আয়তনের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ বেশি হচ্ছে, পরিষ্কার আমরা বুঝতে পারি কেন বেশি হচ্ছে, তাই কি না। কিন্তু স্থলভাগের আয়তনের তুলনায় 29% স্থলভাগের আয়তন, বাষ্পীভবন হচ্ছে 16%। কেন এমন হচ্ছে? তাহলে আয়তনের তুলনায় কম হচ্ছে কেন সেটা আমরা বুঝতে পারি, তাই তো। কারণ কি? কারণ স্থলভাগের সব জায়গা থেকে সমানভাবে বাষ্পীভবন হয় না। কারণ স্থলভাগের বহু এলাকা আছে শুষ্ক এলাকা, যেমন সাহারার মতো বিশাল মরুভূমি, যত মরু অঞ্চলগুলো আছে সেখানে গাছপালাও নেই, তাই তো, জলেরও কোনো সঞ্চয় নেই। ফলে ওই মরু অঞ্চলগুলো থেকে কি বাষ্পীভবনও হয় না, তাই কি না। আবার কি এই যে ট্রান্সপিরেশন বা প্রস্বেদন, গাছপালা যেহেতু নেই, প্রস্বেদন বা বাষ্পমোচনও হয় না, এই তো। ফলে স্থলভাগ থেকে বাষ্পীভবনের পরিমাণ কম। ক্লিয়ার? কিন্তু দেখো যে এবার এই জলভাগে কি হচ্ছে, তাহলে বাষ্পীভবন হচ্ছে 84%, তাই তো, জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, তাই তো। এবার যত অধঃক্ষেপণ হয়, যত বৃষ্টিপাত হয় বা প্রেসিপিটেশন হয়, তার 77% হয় স্থলভাগ, এই জলভাগে। তাহলে বাষ্পীভবন হচ্ছে কত? 84%, তাই তো। কিন্তু জলভাগে বৃষ্টিপাত হয় 77%, তাই কি না। তার মানে দেখো যে জলভাগে যে বাষ্পীভবনের তুলনায় অধঃক্ষেপণের পরিমাণ কম, বাষ্পীভবন কত? বাষ্প হচ্ছে কত? 84%, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কত? 77%, তাই তো। আবার স্থলভাগের ক্ষেত্রে যদি দেখি, স্থলভাগে দেখো যে বাষ্পীভবন কত হচ্ছে? 16%, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে 23%, 23%। তাহলে বাষ্পীভবনের পরিমাণ কম, স্থলভাগে বাষ্পীভবনের পরিমাণ কম, তার তুলনায় কি অধঃক্ষেপণ বা বৃষ্টিপাতের পরিমাণ বেশি, তাই তো। তাহলে এই স্থলভাগে বাষ্পীভবন কম হলেও বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের পরিমাণ বেশি হয় কেন আমরা জানি,
তাই কি না? কেন হয়? কারণ এই জলভাগ থেকে যে বাষ্প হয় সেই বাষ্প কি হয়? স্থলভাগের দিকে সঞ্চালিত হয়, তাই তো? স্থলভাগের দিকে সঞ্চালিত হয়ে এখানে স্থলভাগের উপরে কনডেনসেশন ঘটবে, তাই তো? কনডেনসেশন ঘটে কী হবে? বা ঘনীভবন ঘটবে, মেঘের সৃষ্টি হবে, বৃষ্টি হবে, তাই তো? এই জন্য স্থলভাগে বাষ্পীভবনের পরিমাণ কম হলেও অধঃক্ষেপণের পরিমাণ বেশি, তাই তো? দেখো কত বেশি, দেখো 16% বাষ্পীভবন আর কত বৃষ্টিপাতের পরিমাণ কত? 23%, তাই তো? 23%, তার মানে কি 7% বেশি হচ্ছে, তাই কি না? 7% বেশি হচ্ছে বাষ্পীভবনের তুলনায়, অধঃক্ষেপণ 7% বেশি হচ্ছে। তাহলে এই যে 7% জল, তাই তো? এই যে 7% জল, এই 7% জল তখন কি হয়? এই 7% জল তখন কি প্রবাহিত হয়ে গিয়ে আবার বায়ুমণ্ডল বা জলভাগে মিশে যায়, মিশে গিয়ে কি জল চক্রটাকে সম্পন্ন করে। এরপর দেখো এই ইনফিল্ট্রেশন বা অনুস্রবণ। তো ওই ইনফিল্ট্রেশন কি আমি আগের ক্লাসে বলেছি, তাই তো? এখানে আর ডিটেলস বলছি না, ওকে? দেখো তাহলে ইনফিল্ট্রেশনে কি হয়? এই বৃষ্টিপাতের জল, বৃষ্টি ফোঁটা পড়লো মৃত্তিকা স্তরে, কি অভ্যন্তরে প্রবেশ করলো, তাই তো? জাস্ট এন্টার করাটাকেই, বৃষ্টির জল মৃত্তিকা স্তরে জাস্ট এন্টার করাটাকে কি বলা হয়? ইনফিল্ট্রেশন, তাই তো? এবার দেখো, এবার ইনফিল্ট্রেশন যত বেশি হবে, যদি বেশি হয় তাহলে কি এই পৃষ্ঠ প্রবাহ বা রান অফের পরিমাণ কী হবে? কমে যাবে। মানে যত বেশি পরিমাণে বৃষ্টির জল চুয়ে মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করবে, মানে ইনফিল্ট্রেশন যত বেশি হবে তত সারফেস রান অফ, এই পৃষ্ঠ প্রবাহে জলের পরিমাণ কমে যাবে। আর যদি উল্টোটা হয় যে ইনফিল্ট্রেশন কম হচ্ছে, ইনফিল্ট্রেশন কম হচ্ছে, ঠিক আছে, মানে মৃত্তিকা স্তরে জল কম প্রবেশ করছে, তাহলে কি এই যে সারফেস রান অফ, পৃষ্ঠ প্রবাহে কি জলের পরিমাণ বেশি হবে। ক্লিয়ার? এবার দেখো, এবার ইনফিল্ট্রেশন হওয়ার পরে মৃত্তিকা স্তরে কি হয়? কিছু জল থেকে যায়, তাই তো? কিছু জল প্রবেশ করে থেকে যায়। তো মৃত্তিকা স্তরে যে জল প্রবেশ করে থেকে যায় সেই জলটাকেই বলা হয় সয়েল ওয়াটার বা মৃত্তিকাস্থিত জল। তাহলে এবার মৃত্তিকা স্তরে জল কিছুটা আছে, ঠিক আছে? এবার কি হয়? দেখো যে এই যে মৃত্তিকা স্তরে জল আছে, এবার এই মৃত্তিকা স্তরের জল আবার কি হয়? কৈশিক প্রক্রিয়ায় বা ক্যাপিলারি অ্যাকশন, কৈশিক প্রক্রিয়ায় কি হয়? নিচের মৃত্তিকার নিচের স্তরের জল কি হয়? ভূপৃষ্ঠে বা মৃত্তিকার উপরি পৃষ্ঠে এরকম উঠে আসে। কোন প্রক্রিয়ায়? কৈশিক প্রক্রিয়ায়, তাই তো? তো কৈশিক প্রক্রিয়ায় বা ক্যাপিলারি অ্যাকশনে মৃত্তিকার নিচের স্তরের জল উপরি পৃষ্ঠে উঠে আসে, তাই তো? মৃত্তিকার উপরে স্তরে উঠে আসে, এসে কি হয়? সেই জল আবার বাষ্প হয়ে কি আবার বাষ্প হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায়, ওকে? ফিরে গিয়ে কি জল চক্রে কি সহায়তা করে, তাই তো? বা জল চক্রের সঙ্গে সংযোজিত হয়, ওকে? আর যে জল এবার আর কিছু পরিমাণ জল একদম ভূ অভ্যন্তরে অনেক গভীরে গিয়ে জমা হয়, অনেক গভীরে গিয়ে জমা হয়, ঠিক আছে? তো এই গভীরে গিয়ে, মৃত্তিকার গভীরে গিয়ে যে জল সঞ্চিত হচ্ছে সেই জলটাকে কি বলা হয়? সেই জলটাকে বলা হয় কি গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল, ঠিক আছে? আর দেখো আরেকটা উপাদান কি? সারফেস রান অফ। সেটাও আগের দিন বলেছি যে ভূপৃষ্ঠের উপর দিয়ে, ভূপৃষ্ঠের সমান্তরালে জল প্রবাহিত হলো, সেটাই কি সারফেস রান অফ। এবার সারফেস রান অফ নিয়ে আলাদা একটা ক্লাসই করব, ঠিক আছে? আরেকটা উপাদান কি? সিপেজ। সিপেজটা বলেছি কি যে মৃত্তিকা স্তরের ভেতর দিয়ে, মৃত্তিকা স্তরের ভেতর দিয়ে কি হয়? মৃত্তিকা স্তরের ভেতর দিয়ে জল এরকম চুয়ে ভূমির সমান্তরালে স্থানান্তরিত হলে সেটাকে বলা হয় সিপেজ, তাই তো? তাহলে এই হচ্ছে কি হাইড্রোলজিক্যাল সাইকেল বা জল চক্রের উপাদান। এবার আমরা এই সাবসাইকেল অফ হাইড্রোলজিক্যাল সাইকেল বা উপজল চক্রগুলি সম্পর্কে জেনে নিই, চলো, ঠিক আছে? দেখো বেশ কয়েকটি জল চক্র আছে বা সাবসাইকেল আছে, ঠিক আছে? তো এই সাবসাইকেলগুলির মধ্যে একটা হচ্ছে, দেখো, যে সারফেস ওয়াটার সাইকেল বা ভূপৃষ্ঠস্থ জলাবর্তনী, বাংলায় হচ্ছে ভূপৃষ্ঠস্থ জলাবর্তনী, ওকে? তো এই সারফেস ওয়াটার সাইকেলটা কি? দেখো যেটা আমরা পড়ে আসছি সেটাই কিন্তু সারফেস ওয়াটার সাইকেল। মানে কি যে এই যে জলভাগ বা বায়ুমণ্ডল আছে, তাই তো? এই জলভাগ থেকে জল বায়ুমণ্ডল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যাবে, ওকে? বায়ুমণ্ডল থেকে অধঃক্ষেপণ হয়ে কি শিলামণ্ডলে বা স্থলভাগে আসবে জল,
তাই তো, বৃষ্টিপাতের মাধ্যমে। এবার এই শিলামণ্ডল বা স্থলভাগ থেকে আবার জল কি বায়ুমণ্ডল বা জলভাগে ফিরে আসবে, তাই তো। তার মানে এই সাইকেলটা কি হচ্ছে, স্থলভাগ ও জলভাগের মধ্যে সংগঠিত হচ্ছে, তাই তো। কি বলছি, স্থলভাগ ও জলভাগের মধ্যে সংগঠিত হচ্ছে, তাই তো। তো এই যে স্থলভাগ ও জলভাগের মধ্যে এই যে সাইকেল সংগঠিত হচ্ছে, এটাকেই বলা হয় সারফেস ওয়াটার সাইকেল বা ভূপৃষ্ঠস্থ জলাবর্তনী। আর মনে রাখবে, এই সারফেস ওয়াটার সাইকেল এই এই জলচক্রটাই হচ্ছে, বা ভূপৃষ্ঠস্থ জলাবর্তনী এই জলচক্রটাই হচ্ছে মুখ্য জলচক্র। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে মুখ্য জলচক্র কোনটি, তাহলে কি সারফেস ওয়াটার সাইকেলটাই হচ্ছে মুখ্য জল চক্র। এবার দেখো, এই সারফেস ওয়াটার সাইকেল দেখো একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। সমীকরণটা কেমন দেখো, যে এস এফ ইজুকাল টু পি মাইনাস ব্র্যাকেট ইটি প্লাস জিডব্লিউ প্লাস এস ডাব্লিউ প্লাস এল এস। তো সমীকরণটা বোঝার জন্য এগুলোর মানে কি বুঝতে হবে, তাই কি না। দেখো, তো এই এস এফ মানে হচ্ছে সারফেস ফ্লো, মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জল প্রবাহিত হয় সেটা, তাই তো। এস এফ মানে সারফেস ফ্লো। পি, পি মানে প্রেসিপিটেশন, বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ, ঠিক আছে। পি মানে প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের পরিমাণ। ইটি মানে হচ্ছে, দেখো, ইটি মানে হচ্ছে এভাপো ট্রান্সপিরেশন। এখানে এভাপোরেশন মানে কি বাষ্পীভবন, আর ট্রান্সপিরেশন মানে কি বাষ্প মোচন, তাই তো। তাহলে এই দুটাকে একসঙ্গে বলা হয় ইটি বা এভাপো ট্রান্সপিরেশন। জিডব্লিউ মানে গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। এস ডাব্লিউ মানে সয়েল ওয়াটার বা মৃত্তিকাস্থিত জল। আর এলএস মানে হচ্ছে লেক ওয়াটার স্টোরেজ। কি বলছি, লেক ওয়াটার স্টোরেজ মানে জলাশয় বা হ্রদে যে জল সঞ্চিত হয়, ঠিক আছে। দেখো, তো এবার এটার মানে কি দেখো, দেখো তাহলে এই যে প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত, যে পরিমাণ বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের যে পরিমাণ বৃষ্টির জল ভূপৃষ্ঠে এসে পতিত হলো, সেই জলের থেকে যদি আমরা এই এভাপোরেশন বা বাষ্পমোচন বা বাষ্পীভবনের প্রক্রিয়ায় যে পরিমাণ জল বাষ্প হয়ে চলে গেছে, গ্রাউন্ড ওয়াটার যে পরিমাণ জল কি ভূ অভ্যন্তরে গিয়ে কি ভৌমজল রূপে জমা হয়েছে, সয়েল ওয়াটার যে পরিমাণ জল কি হয়েছে মৃত্তিকার স্তরে গিয়ে জমা হয়েছে, আর যে পরিমাণ জল গিয়ে হ্রদ বা জলাশয়ের জলে জমা হয়েছে। যদি এই জলের পরিমাণগুলোকে, তাহলে কি বলছি, বাষ্পমোচন ও বাষ্পীভবন যে পরিমাণ জল হয়েছে সেই জল, ভৌমজল যে পরিমাণ জল ভৌমজল হিসেবে সঞ্চিত হয়েছে সেই জল, যে পরিমাণ জল মৃত্তিকায় সঞ্চিত হয়েছে সেই জল, এবং যে পরিমাণ জল কি লেক বা জলাশয়ে জমা হয়েছে সেই পরিমাণ জলকে যদি আমরা বাদ দেই, কিসের থেকে, বৃষ্টিপাতের পরিমাণের জল থেকে, তাই তো। তাহলে যে পরিমাণ বৃষ্টির জল ভূপৃষ্ঠে এলো সেই জলের থেকে যদি আমরা এগুলোর মোট জলকে বাদ দেই, তাই তো, মাইনাস করি, তাহলে বাকি যে জলটা থাকবে সেই জলটাই কি হবে, এই সারফেস ফ্লো মানে বাকি জলটাই, বৃষ্টির বাকি জলটাই কি হবে, এই সারফেস ফ্লো বা পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়ে কি হবে, প্রবাহিত হয়ে নালা নদী এগুলো হয়ে গিয়ে সমুদ্রে মিশবে। তো এই হচ্ছে কি সারফেস ওয়াটার সাইকেল। এবার দেখো, এই ওশেন টু ওশেন সাইকেল বা সমুদ্র জল চক্র, ঠিক আছে। এই সমুদ্র জল চক্রটা কি দেখো, মনে করো এই কোনো সমুদ্র বা মহাসাগর আছে, ওকে। তো এই সমুদ্র বা মহাসাগরে কি হয়, সমুদ্র বা মহাসাগরের জল সূর্যের তাপে কি হলো বাষ্পীভূত হয়, তাই তো, বাষ্পীভবন ঘটে, তাই তো। তাহলে সমুদ্রের জল বাষ্প হয়ে কোথায় মিশলো, বায়ুমণ্ডলে মিশলো। তো ওই বাষ্প কি উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়, মানে কনডেনসেশন ঘটে কি হয়, এখানে মেঘের তৈরি হয়, তাই তো, মেঘের তৈরি হলো। এবারে ওই মেঘের থেকে কি হলো, ওই মেঘের থেকে অধক্ষেপণ বা প্রেসিপিটেশন হবে বা বৃষ্টিপাত হবে, তাই তো। তো ওই মেঘের থেকে বৃষ্টিপাত যদি এই সমুদ্রের উপরেই হয়, কি বলছি, ওই মেঘের থেকে বৃষ্টিপাত যদি সমুদ্রের উপরেই হয়, তাহলে সেটাই হচ্ছে সামুদ্রিক জলচক্র বা ওশেন টু ওশেন সাইকেল। তার মানে দেখো, যে সমুদ্রের বাষ্প সোজা উপরে উঠলো, মেঘের তৈরি হলো, ওই মেঘের থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টিকে হলো সমুদ্রের মধ্যেই পতিত হলো, তাই তো। তাহলে এই যে জলচক্র সেটাই হচ্ছে কি সমুদ্র জলচক্র। তার মানে যদি বলি যে সমুদ্র জলচক্র কার কার মধ্যে সংগঠিত হচ্ছে, সমুদ্রের জলচক্র এই বায়ুমণ্ডল
তাই তো, আর বায়ুমণ্ডলের মধ্যে সংগঠিত হচ্ছে, তাই কি না? সামুদ্রিক জলচক্র বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে সংগঠিত হচ্ছে, ঠিক আছে? মনে রাখবে এই সামুদ্রিক জলচক্রকে বা সমুদ্র জলচক্রকে গৌণ জলচক্র বলা হয়, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে গৌণ জলচক্র কি? সমুদ্র জলচক্রটাই হচ্ছে গৌণ জলচক্র। এরপর দেখো এই ইনার সাইকেল বা অভ্যন্তরীণ চক্র। তো এই অভ্যন্তরীণ চক্রটা কেমন দেখো। মনে করো এই কোনো স্থলভাগ আছে, স্থলভাগ কিন্তু, ঠিক আছে, বা মহাদেশ স্থলভাগ আছে। তো স্থলভাগে কি কিছু জলাশয় থাকবে, এই মনে করো জলাশয় আছে, তাই তো। এবার স্থলভাগ থেকে কি হয়, স্থলভাগের যে মৃত্তিকা আছে, তাই তো, বা শিলামণ্ডল আছে, সেখান থেকে কি হয়, জল কি বাষ্প হবে, তাই তো। মৃত্তিকা থেকেও কিছু পরিমাণ জল বাষ্পীভূত হয়ে কি হয়, বাতাসে মেশে, বায়ুমণ্ডলে মেশে, তাই তো। আর কি হয়, জলাশয় থেকেও জল বাষ্প হয়ে কি বায়ুমণ্ডলে মেশে, তাই তো। আবার কি হয়, এই যে গাছপালা আছে, ঠিক আছে, গাছপালা আছে, স্থলভাগে যে গাছপালা আছে, গাছপালা থেকে ট্রান্সপিরেশন বা কি প্রস্বেদন প্রক্রিয়া ঘটে, বাষ্পমোচন ঘটে, তাই তো। তাহলে বাষ্পমোচনের মাধ্যমে কি হয়, বাষ্প বায়ুমণ্ডলে মেশে। ওকে, আরেকটা বিষয় মনে রাখবে যে এই যে উদ্ভিদ দেহ আছে, উদ্ভিদ দেহ থেকে এই বাষ্প আকারে জল নির্গত হলে সেটাকে বলা হয় ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন বা প্রস্বেদন বা বাষ্পমোচন। আর যদি উদ্ভিদ দেহ থেকে তরল আকারেই জল নির্গত হয়, তখন সেটাকে নিঃস্রাব বা গাটেশন বলে, ঠিক আছে। তো এই নিঃস্রাব ও প্রস্বেদনের মাধ্যমেও কি হয়, জল বেরিয়ে আসে, তাই তো। প্রস্বেদনের মাধ্যমে বাষ্প বেরিয়ে আসে, এই নিঃস্রাবের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে জল বেরিয়ে আসে, সেই জল আবার কি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মেশে, তাই তো। তাহলে শিলামণ্ডল বা স্থলভাগ থেকে বাষ্প কি বাতাসে মিশলো, বায়ুমণ্ডলে মিশলো। এবার মিশে কি হবে, উপরে উঠে শীতল হয়ে কি হবে, কনডেনসেশন বা ঘনীভবন ঘটবে, ঘটে কি হবে, মেঘের সৃষ্টি হবে, তাই তো। এবার ওই মেঘ থেকে যদি বৃষ্টি, ওই মেঘের থেকে যদি বৃষ্টি এই স্থলভাগের উপরেই হয়, কি বলছি, ওই মেঘের থেকে বৃষ্টি যদি ওই স্থলভাগের উপরেই হয়, তখন এই চক্রটাকে বলা হয় ইনার সাইকেল বা অভ্যন্তরীণ চক্র। তাহলে যদি জিজ্ঞেস করি যে ইনার সাইকেল কার কার মধ্যে সংগঠিত হয়, কি শিলামণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে, তাই তো। শিলামণ্ডল থেকে যাবে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল থেকে আবার আসবে শিলামণ্ডলে, তাই তো। তাহলে শিলামণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে, তাই তো, ইনার সাইকেল সম্পন্ন হয়। এরপর দেখো এই গ্রাউন্ড ওয়াটার সাইকেল বা ভৌমজল চক্র কি, ঠিক আছে। দেখো ভৌমজল চক্রটা কীরকম দেখো। মনে করো সমুদ্র থেকে জল বাষ্প হয়ে এখানে এলো, ঠিক আছে, এখানে এসে কনডেনসেশন হয়ে ঘনীভবন ঘটলো, এখান থেকে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত ঘটলো, তাই তো। স্থলভাগের উপরে এরকম বৃষ্টিপাত ঘটলো, কোথায়, স্থলভাগের উপরে। এবার বৃষ্টির জল কি স্থলভাগে পড়লো বা মৃত্তিকার উপরিস্তরে পড়লো বা ভূপৃষ্ঠে পড়লো। এবার ভূপৃষ্ঠে পড়লে কি কি হয় দেখো, ভূপৃষ্ঠে পড়লে কিছু পরিমাণ জল কি হয়, চুয়ে কি ভূ অভ্যন্তরে প্রবেশ, মৃত্তিকা স্তরে প্রবেশ করে, তাই তো। তাহলে বৃষ্টির কিছু জল চুয়ে প্রবেশ করবে, তাই তো। আর কিছু জল কি হবে, এই পৃষ্ঠ বরাবর মানে ভূপৃষ্ঠ বরাবর নদী নালা সৃষ্টি করে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে যাবে, তাই তো। আর কি হবে দেখো, যে এই যে মৃত্তিকা স্তরে জল প্রবেশ করলো, সেই জলের কিছু অংশ কি হবে, আবার মৃত্তিকা স্তর থেকেই সরাসরি কি বাষ্পীভূত হবে, কি তাই কি না, বা সরাসরি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশবে, তাই তো। আর কি হবে, এই যে মৃত্তিকা স্তরে জল প্রবেশ করলো, তার কিছু জল কি হবে, গাছপালা শুষে নিবে, তাই তো। গাছপালা শুষে নিল, এবার গাছপালা শুষে নিলে তার দেহ থেকে কি বাষ্পমোচন, তাই তো, বা প্রস্বেদন প্রক্রিয়ায় আবার কিছু জল বাষ্পাকারে বেরিয়ে যাবে, তাই তো। আর বাকি জল দেখো, তার মানে কিছু জল কোথায় থাকবে, এই মৃত্তিকা স্তরে কিছু জল আবদ্ধ থাকবে, তাই তো। আর বাকি জল কি হবে, চুয়ে গিয়ে নেমে ভূ অভ্যন্তরে জমা হয়ে ভৌম জলের ভাণ্ডার গড়ে তুলবে, কি বলছি, ভৌম জলের ভাণ্ডার গড়ে তুলবে। ওকে, এবার এই যে ভৌম জলের ভাণ্ডার তৈরি হলো, ঠিক আছে, তো ভৌম জলের ভাণ্ডার, এইবার যে এই ভৌম জলের ভাণ্ডার যদি সম্পৃক্ত হয়, তখন কি হবে, এই ভৌম জলের সম্পৃক্ত জল তখন এরকম ঢাল বরাবর খুব ধীরে এরকম সিপেজ বা চুইয়ে যেতে থাকে, এবং সেইগুলো গিয়ে কোনো জলাশয়, সমুদ্র বা নদীতে গিয়ে মেশে,
ঠিক আছে। আর কি হয়, আর এই যে ভৌমজল আসে, ভৌমজল বা ভূ অভ্যন্তরের জল অনেক সময় এই প্রস্রবণ সৃষ্টি করে বেরিয়ে আসে, মনে করে এই প্রস্রবণ সৃষ্টি করে বেরিয়ে আসে, আবার কোনো সময় গিজার সৃষ্টি করে বেরিয়ে আসে। তাহলে এই যে ভূ অভ্যন্তরের ভৌমজল প্রস্রবণ সৃষ্টি করে বেরিয়ে আসলো বা গিজার সৃষ্টি করে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কী হবে, বেরিয়ে এসে নদীর মাধ্যমে, এই তো নদী নালা হয়ে কি সমুদ্রে মিশবে, এবং সমুদ্র থেকে কি আবার কি হবে, অধঃক্ষেপণ, আবার বাষ্পীভবন ঘটবে, আবার এখানে আসবে, অধঃক্ষেপণ হবে, আবার বৃষ্টিপাত হয়ে নিচে নামবে, আবার ভৌমজলের সৃষ্টি হবে, আবার সেই ভৌমজল কি সমুদ্রে যাবে। এভাবে চক্রটা সম্পন্ন হয়, ভৌমজল চক্র সম্পন্ন হয়। ঠিক আছে। তো এই যে ভৌমজল চক্র একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, কেমন দেখো, যে জি ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস ইটি প্লাস আরসি প্লাস এস ডাব্লিউ। ঠিক আছে, দেখো তাহলে এই জি ডাব্লিউ মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল, পি মানে প্রেসিপিটেশন বা এই যে বৃষ্টিপাত হচ্ছে, তাই তো। তাহলে এই বৃষ্টিপাতের থেকে কি কি মাইনাস করতে হবে, কি কি মাইনাস করলে আমরা গ্রাউন্ড ওয়াটার পাবো, দেখো তাহলে এই বৃষ্টিপাতের জলের থেকে মাইনাস করতে হবে ইটি মানে ইভাপো ট্রান্সপিরেশন, মানে এই ভূমির থেকে যে বাষ্প হচ্ছে, যে পরিমাণ জল বাষ্প হচ্ছে, এবং গাছ থেকে যে পরিমাণ জল কি প্রস্বেদন বা বাষ্পমোচন হচ্ছে, সেই পরিমাণ জলকে মাইনাস করব। আরও কি করব, আরসি, আরসি মানে কি রিভার ক্যারিড ওয়াটার, মানে এই যে নদী যে পরিমাণ জলকে নিয়ে যাচ্ছে, তাই তো, বয়ে নিয়ে যাচ্ছে, সেই জলটাকে যদি মাইনাস করি, তাই তো। আর কি সয়েল ওয়াটার, মানে এস ডাব্লিউ মানে সয়েল ওয়াটার, মানে এখানে মৃত্তিকা স্তরে যে পরিমাণ জল আবদ্ধ থাকলো, তাই তো। তাহলে এইগুলো সব মাইনাস করলে, তাই তো, কি মাইনাস করব, এখান থেকে বাষ্পীভবন, এখান থেকে প্রস্বেদন, তাই তো, মৃত্তিকা স্তরে যে জল আসে সেটা, আর এই যে সারফেস ওয়াটার, মানে এই যে নদী যে জল বয়ে নিয়ে যাচ্ছে, যে আরসি রিভার ক্যারিড ওয়াটার, নদী যে জল বয়ে নিয়ে যাচ্ছে সেটাকে বাদ দিলে আমরা এই ভৌমজলটাকে পাবো। এবার এই ভৌমজল বেরিয়ে এসে সাগর মহাসাগরে মিশে সেখান থেকে আবার বাষ্প হয়, আবার অধঃক্ষেপণ হয়, আবার ঠিক একই প্রক্রিয়ায় ভৌমজল চক্র চলতে থাকে। এরপর দেখো এই সয়েল ওয়াটার সাইকেল বা মৃত্তিকা জল চক্র। ঠিক আছে, এই মৃত্তিকা জল চক্র কীরকম দেখো, মনে করো এখানে মেঘের তৈরি হয়েছে, এবার এখান থেকে বৃষ্টিপাত ঘটলো বা অধঃক্ষেপণ ঘটলো, একই প্রক্রিয়া দেখো। এবার বৃষ্টির জল কি হবে, বৃষ্টির জল মৃত্তিকার স্তরে চুইয়ে প্রবেশ করবে, তাই তো, কিছু জল চুইয়ে প্রবেশ করবে, আবার কিছু জল কি হবে, এই ভূপৃষ্ঠ বরাবর কি প্রবাহিত হয়ে সরে যাবে, তাই তো। আর এই মৃত্তিকা স্তরে যে জল প্রবেশ করলো তার কিছু জল কি এই মৃত্তিকা স্তরে সঞ্চিত হবে, তাই তো। তাহলে এই মৃত্তিকা স্তরে যে জল আটকে থাকে সেটাকে কিন্তু কি বলা হয় বলতো, সেটাকেই বলা হয় সয়েল ওয়াটার বা মৃত্তিকাস্থিত জল। আর কিছু জল কি হয়, চুইয়ে অভ্যন্তরে নেমে কি জলের সঞ্চয় তৈরি করে, তাই তো, জলের ভাণ্ডার তৈরি করে, সেটা কি ভৌমজল, তাই তো। তাহলে দেখো মৃত্তিকা জল আর ভৌমজল কিন্তু আলাদা। মৃত্তিকার জলটা কি, মৃত্তিকার রন্ধ্রের মাঝখানে, মৃত্তিকার কণার মাঝখানে যে জল আবদ্ধ থাকে সেটা হচ্ছে মৃত্তিকা জল বা সয়েল ওয়াটার। আর ভূ অভ্যন্তরে নামতে নামতে যখন গিয়ে এরকম জলের সঞ্চয় বা ভাণ্ডার গড়ে তোলে তখন সেটা হচ্ছে ভৌমজল। ঠিক আছে। তো এই যে মৃত্তিকার রন্ধ্রে যে জল আছে সেই জলের জল কি করে জল চক্র সম্পন্ন করে দেখো। এবার দেখো তাহলে মৃত্তিকার রন্ধ্রে যে জল আছে সেই জল কি হয় দেখো, সেই জল কৈশিক প্রক্রিয়ায়, তোমরা জানো এটা, কৈশিক প্রক্রিয়ায় কি হয়, উপরে উঠে আসে, তাই তো, কৈশিক প্রক্রিয়ায় উপরে উঠে আসে, এসে কি হয়, উপরে উঠে এসে এখান থেকে বাষ্পীভূত হয়, তাই তো, ইভাপোরেশন হয়, মৃত্তিকার উপরিস্তর থেকে বাষ্পীভূত হয়ে যায়। আবার এই যে সয়েল ওয়াটার মৃত্তিকা স্তরে যে আছে, মানে মৃত্তিকার রন্ধ্রে যে আছে, সেই জলকে কী করে গাছ আবার শুষে নেয়, তাই তো, গাছ শোষণ করে। এবার গাছ শোষণ করলে গাছের দেহ থেকে তার কিছু পরিমাণ জল আবার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই মৃত্তিকার রন্ধ্রের জল কি বাষ্পীভবন প্রক্রিয়ায় কি হবে, উপরে উঠলো, তাই তো, কৈশিক প্রক্রিয়ায় উপরে উঠলো, উপরে উঠে কি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশলো, এই গাছের মাধ্যমে কি হলো, বাষ্পমোচন প্রক্রিয়ায় বায়ুতে মিশলো, তাই তো। আবার এখানে কি হবে, আবার এখানে এদের দ্বারা কি মেঘের তৈরি হবে, তার থেকে বৃষ্টিপাত হবে, এবং আবার একই প্রক্রিয়া ঘটে এরকম চক্রাকারে চলতেই থাকবে। তখন সেটা হচ্ছে কি সয়েল ওয়াটার সাইকেল বা মৃত্তিকা জল চক্র। ঠিক
ঠিক আছে। তো এই সয়েল ওয়াটার সাইকেল দেখো একটি সূত্র দ্বারা প্রকাশ করা হয়। কীরকম দেখো, যে এস ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস ইটি প্লাস এস এফ প্লাস জি ডাব্লিউ। ঠিক আছে। তো এই এস ডাব্লিউ কী বলছি, সয়েল ওয়াটার। পি মানে কি, প্রিসিপিটেশন, এই যে বৃষ্টিপাত হচ্ছে, তাই তো। তাহলে বৃষ্টিপাতের জলের থেকে আমরা কি কি বাদ দিব, দেখো বৃষ্টিপাতের জলের থেকে বাদ দিব ইটি মানে এভাপো ট্রান্সপিরেশন, মানে এই মাটির থেকে যে জল বাষ্প হচ্ছে সেটা বাদ দিব, আর গাছের দেহ থেকে যে জল বাষ্প হচ্ছে মানে বাষ্পমোচন হচ্ছে সেটা বাদ দিব, প্লাস এসএফ। এসএফ মানে এই সারফেস ফ্লো, যে জলটা বেরিয়ে যাচ্ছে ভূপৃষ্ঠ বরাবর, যে জলটা গড়িয়ে চলে যাচ্ছে, সেই সারফেস ফ্লোয়ের জলটা বাদ দিব, তাই তো। আর বাকি আর কি বাদ দিব, আর বাদ দিব হচ্ছে কি, যেটা গিয়ে ওই ভূ অভ্যন্তরে জি ডাব্লিউ মানে গ্রাউন্ড ওয়াটার, এই পরিমাণ জলটাকে বাদ দিব। বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি, এই সারফেস সয়েল ওয়াটার। ক্লিয়ার। তার মানে বৃষ্টিপাতের জল থেকে এই বাষ্পীভবনের জল, বাষ্পমোচনের জল, এই প্রবাহিত হয়ে যে জল যাচ্ছে সেই জল, এবং ভূ অভ্যন্তর থেকে ভূ অভ্যন্তরে গিয়ে যে জল জমা হচ্ছে সেই জল মাইনাস করলে, বাদ দিলে আমরা এই সয়েল ওয়াটারটাকে পাবো, তাই তো। এবার এই সয়েল ওয়াটারে কী হবে, এবার কৈশিক প্রক্রিয়া উপরে উঠবে, বাষ্পীভূত হবে, তাই তো। একই প্রক্রিয়ায় উপরে উঠে বাষ্পীভূত হয়ে মেঘের তৈরি হবে, কন্ডেনসেশন হবে, আবার বৃষ্টিপাত হবে, আবার একইভাবে এই চক্রটা চলতে থাকবে। ঠিক আছে। তো এই চক্রটাকে কী বলা হয়, সোয়েল ওয়াটার সাইকেল বা মৃত্তিকা জল চক্র। ঠিক আছে। তো এই কটা হচ্ছে মোটামুটি সাব সয়েল, এই কটা মোটামুটি সাব সাইকেল অফ হাইড্রোলজিক্যাল সাইকেল, তাই তো, মানে উপজল চক্র। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।